সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠান থেকে বলছি আমি আবু সুফিয়ান খান। আজকের প্রস্তুতিতে আছেন আমেরিকা প্রবাসী স্বনামধন্য গীতিকবি রইস রহমান। তিনি বাংলাদেশ সুনামগঞ্জের বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ তিনি আমেরিকায় আছেন এবং নিয়মিত কাব্য চর্চা করে যাচ্ছেন। তিনি মূলত গীতিকাব্য রচনা করেন। আজ সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানের 24 পর্ব। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, বিদায় রমজানুল মোবারক। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। মহাশান্তির যোগ হয়েছে রমজান মাসে এবং ঈদ উল ফিতরে। সুপ্রভাত কবিতার ভালোবাসায় 24 পর্বে চলছে মহাপবিত্র মাহে রমজান এবং সবাইকে ঈদ মুবারক এর সানন্দিত শুভেচ্ছা ও অভিনন্দন। দুঃখের বিষয়, একই সময় পরাক্রমশীল করোনা, কোভিড ও ভ্যারিয়েন্ট ভাইরাসের দুর্দাপে আক্রমণে আমরা সবাই, সারা দেশের মানুষ লকডাউনে আছি। আর এই দুঃসময়ের ভেতর দিয়েই আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছেন অনেক প্রিয়জন, কবি, বন্ধু, স্বজন। পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান সহ শোকের ছায়া সারা বিশ্বকে গ্রাস করছে। তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও অনেকেই রোগ শয্যায় আছেন, তাদের আরোগ্য এবং রোগমুক্তি কামনা করে ওদের কিন্তু ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের ছুটে চলার যে নিদারুণ দুর্দশা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু দেখে সবাইকে এই ঈদে ঘরে থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাবুদ আল্লাহ, তুমি সহায়। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে ঘরে থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শোকাহত নিঃশ্বাসে প্রশ্বাসে আজকের এই সুপ্রভাত ভালোবাসার লাইভ অনুষ্ঠানটি শুরু করছি নিদারুণ মর্মবেদনা নিয়ে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আবারও জানাচ্ছি। সবাই আমার সাথে থাকুন। এখন আমি কবিতা পড়ব আজকের প্রচ্ছদের কবি গীতিকবি রইস রহমানের, তার লেখা গীতিকাব্য। গীতি কবিতা কবি রইস রহমান। এমন করে কাটে না আর আমার সারাদিন, জানালায় চেয়ে দেখি আকাশ হয়েছে মলিন। আমার কাটে না আর দিন, রাতে যে আর ঘুম আসে না, মনে বাজে শোকের বিনা। সব হারানোর এই বেদনা সদায় করে উদাসীন, আমার কাটে না আর দিন। দিকে দিকে ভাইরাস দেখি, নিরন্তর খুব ভয়ে থাকি। উড়ে গেলে খাঁচার পাখি, রইস হয় নিমিষে বিলীন। আর কাটে না আমার দিন, আর কাটে না আমার দিন। লিখেছেন কবি
নিউ ইয়র্ক থেকে, প্রবাসী কবি, আমেরিকায় থাকেন, তার কবিতা পড়লাম। এরপরে আমরা যাব অন্য কবিতায়। তার আগে দেখে নিচ্ছি আমাদের সামনে আছেন, আমাদের সাথে আছেন পথিক মজুমদার। ধন্যবাদ কবি পথিক মজুমদার, এই গভীর রাতে আমার সাথে থাকার জন্যে অভিনন্দন। ঈদ মোবারক। এই সাথে জানিয়ে রাখি, আগামীকাল বা আজকে 14ই মে, এই 14ই মে ঈদের দিনটি যেমন ঈদের আনন্দ বয়ে আনবে সবার জীবনে, সুখ দুঃখের ভিতর দিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে, ঠিক তেমনিভাবে আমার সার্টিফিকেট জন্মদিবসও আগামীকাল 14ই মে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি এবং সুস্থ শরীরে জীবনযাপন করতে পারি। সাথে আছেন বাপ্পি ভট্টাচার্য, রিক্তান, কবি রিক্তান, তাকেও দেখছি। আছেন আরও অনেকে। সবাইকে আমার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এরপরে অন্য কবিতায় চলে যাব। কবি, আপনারা সবাই জানেন যে ভারতে কলকাতায় স্বনামধন্য কবি বিথি চট্টোপাধ্যায়, তিনি দীর্ঘদিন যাবৎ কবিতা লিখছেন। তার কবিতা এবং তার রচনাবলী সবার কাছেই খুব প্রিয় এবং গ্রহণযোগ্যতা পেয়েছে সারা পৃথিবীতে। সেই কবি বিথি চট্টোপাধ্যায়, তার কবিতা এখন পড়ব। তার কবিতার নাম স্বদেশ। এবার আমরা একটু কবিকে দেখে নেই। কবি বিথি চট্টোপাধ্যায়। এখন তার কবিতা পড়ব। কবিতার নাম স্বদেশ। স্বাধীনতা কিসে আর দেশে বলে কাকে, শুধু কি সীমানা দিয়ে মাপা যায় তাকে? এই মাটি, এই হাওয়া, এই সংবিধান, দেশ মানে সেখানেই কবুল এ প্রাণ। স্বাধীনতা মানে খুব বেশি কিছু নয়, নিজের হৃদয় খুঁড়ে আনা পরিচয়। রক্তবিন্দু দিয়ে যাকে গড়া হয়, দেশ মানে মানুষের মুক্তির উপায়। কতখানি দিতে পারে কেউ ভালোবেসে, অনেকেই ঘরে আর ফিরল না শেষে। মৃত্যুর মুখে দেওয়া বাঁচার স্লোগান, দেশ মানে সেইখানে কবুল এ প্রাণ। দেশ মানে সেইখানে কবুল এ প্রাণ। সুন্দর একটি দেশাত্মবোধক কবিতা দেশের উপর লিখেছেন তিনি। তিনি দেশ বলতে কোনো নির্দিষ্ট জায়গা বোঝান নাই, কিন্তু তিনি বলেছেন যে দেশ মানে যেখানে প্রাণ কবুল করে, কবুল হয়, কবুল করে, সেটাই দেশ আমার। কবি বিথি চট্টোপাধ্যায় খুব ভালো লেখেন, তার লেখা পড়লাম। এরপরে আমরা অন্য কবিতায় চলে যাব। এবার আমরা আরেকজন প্রবাসী কবির কবিতা পড়ব। এই প্রবাসী কবি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন। এই কুয়ালালামপুর থেকে তিনি কবিতা লেখেন, কবিতা পাঠান, এবং তার কবিতাটি এখন পড়ছি। তার আগে আমরা একটু কবিকে দেখে নেই। কবি রফিকুল ইসলাম ফাহিম।
কবি রফিকুল ইসলাম ফাহিম দীর্ঘদিন যাবৎ কবিতা লেখেন, মালয়েশিয়া কুয়ালালামপুরে থাকেন এবং তিনি সেখানে জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন যাবৎ আছেন, কিন্তু বাংলা ভাষার প্রতি তার অগাধ টান, তিনি নিয়মিত লিখে যাচ্ছেন। তার আজকের কবিতার নাম গড়িয়ে গড়িয়ে আর চলতে ইচ্ছে করে না। এবার কবি রফিকুল ইসলাম ফাহিমের গড়িয়ে গড়িয়ে আর চলতে ইচ্ছে করে না কবিতাটি শুনুন। তার আগে দেখছি আমার সাথে আরও অনেকে যুক্ত হয়েছেন। সালাউদ্দিন তুহিন, ধন্যবাদ তুহিন দাদু ভাই, তুমি এত রাত পর্যন্ত আমার সাথে আছো। তবে ঈদের রাত অনেকেই জেগে আছেন, হয়তো সেই আনন্দে তুমিও জেগে আছো। খুব ভালো লাগলো এই গভীর রাতে আমার সাথে থাকার জন্যে। ঈদ মোবারক। সাথে আছেন কামাল খোকন, ধন্যবাদ দাদু ভাই কামাল খোকন। অনেক আগে আপনি একটি কবিতা পাঠিয়েছিলেন, আমি পড়েছিলাম আমার লাইফে, আবারও কবিতা পাঠাবেন। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কবিতা পাঠাবেন। সাথে আছেন তারেক সাইদ, ধন্যবাদ, ঈদ মুবারক তারেক সাইদ। কবিতা পাঠাবেন, ভালো থাকবেন, আমার ইনবক্সে কবিতা পাঠাবেন। সাথে আছে সুপ্রিয় বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া, তাকে দেখছি। দাদু ভাই আমার ইনবক্সে কবিতা পাঠাবে, এর পরবর্তী লাইভে কবিতা পড়ার সুযোগ থাকবে, কবিতা পাঠাবে। আমি সবাইকেই বলে রাখছি, যারা শুধু আমার ইনবক্সে কবিতা পাঠান তাদের কবিতাই আমি এখানে পাঠ করি এবং আলোচনা করি। অনুগ্রহ করে আমার ইনবক্সে কবিতা পাঠাবেন এবং আমাকে আলোচনা করার সুযোগ দেবেন। এবার আমি কবি রফিকুল ইসলাম ফাহিমের কবিতাটি পড়ছি। কবিতাটির নাম গড়িয়ে গড়িয়ে আর চলতে ইচ্ছে করে না। একটু হেলান দিতে ইচ্ছে করে, দুপায়ে ভর করে একটু দাঁড়াতে ইচ্ছে করে, বৃত্তের বাইরে দৌড়ে যেতে ইচ্ছে করে, সীমানা প্রাচীর ভেঙে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। যতদূর স্বপ্নটা ছড়িয়ে গেছে ততদূর সম্মুখের পাহাড়টাকে গুঁড়িয়ে হাতের মুঠোয় নিয়ে ফু দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছে করে। এই ভেবে ভেবে কয়েকটা বছর পেরিয়ে গেল প্রবাসে, বুঝতে পারলাম না ইচ্ছেটা ইচ্ছের মাঝে ঘুরপাক খাচ্ছে, পূরণ আর হচ্ছে না, পূরণ আর হচ্ছে না। নিজের আপন জনদের রেখে এবারও ঈদ করছি প্রবাসে, নিজেরও আপন জনদের রেখে এবারও ঈদ করতে হবে প্রবাসে। ধন্যবাদ, ধন্যবাদ কবি, মালয়েশিয়ার প্রবাসী কবি, সুন্দর লিখেছেন। প্রবাসী জীবনের যে আকুতি, বেদনা, যে যাতনা, সুন্দরভাবে তিনি ইচ্ছে শক্তির ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছেন। কারণ মানুষের ইচ্ছে শক্তি সবচেয়ে মৌলিক একটি শক্তি, সেই শক্তিকে তিনি প্রয়োগ করে ইচ্ছের মাঝে ঘুরপাক খাচ্ছেন এবং ইচ্ছে পূরণ হচ্ছে না, এই কষ্ট, এই বেদনা কবিতায় প্রকাশ করেছেন, সুন্দর লিখছেন। এরপরে আমরা অন্য কবিতায় চলে যাব। আপনারা জানেন যে আমাদের অনেক কবি আছেন, আমাদের দেশে অনেকেই লেখেন। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু কবি শুধু কবিতাই লেখেন না, কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, বিভিন্ন
রচনা, রম্য রচনা ইত্যাদি লিখে থাকেন। তেমনি একজন কবি কল্যাণ চক্রবর্তী, যার 29খানা উপন্যাস আছে, বেশ কয়েকখানা কাব্যগ্রন্থ আছে, অনেক বই তিনি লিখেছেন এবং তার সবগুলো বইয়ের কপি প্রায় আমার কাছে আছে, আমি পড়েছি। তার লেখার এক মাধুর্য টান আছে, যে টানে বই প্রথম থেকে শেষ পর্যন্ত নিমিষেই শেষ করে ফেলা যায়। সেই লেখক কবিতা লেখেন, কবিতা রচনা করেন। আমরা এবার তাকে দেখে নেই। কবি কল্যাণ চক্রবর্তী। কবি কল্যাণ চক্রবর্তী, তার কবিতার নাম এই কবিতা। এবার সেই এই কবিতাটি আমি পড়ছি। আপনারা দেখলেন কবি কল্যাণ চক্রবর্তীকে, এবার এই কবিতাটি পড়ছি। তার কবিতার নাম এই কবিতা। এই কবিতা পড়বে কি কেউ? পড়বে না নগরবাসী। এই কবিতায় করবে না কেউ তীর্থ ভ্রমণ গয়া কাশী। এই কবিতা গড়বে না ভাই তাজমহল আর উচ্চ মিনার। এই কবিতা লিখলে পরে জুটবে না আর ডলার দিনার। এই কবিতা লিখলে পরে জুটবে না আর ডলার দিনার। এই কবিতা সোনার মুকুট পরবে না কোনো রাজার সভায়। চুলের ফিতায় কোমল পরশ রাখবে না কেউ নতুন খোঁপায়। এই কবিতা সন্ত্রাস নিয়ে লিখবে বলে কাটছে ওরা কবির কলম। ব্যভিচারী রুদ্রমূর্তি খুন করে সে জিভে দেখে জনম জনম। এই কবিতার স্বর্ণনীরে বাজ পাখিদের দেখলে হানা। আগুন জ্বলবে দস্যু গৃহে শুনবে না আর কেউ মানা। এই কবিতা জাত মানে না, ভাবছে মানুষ সবাই সমান। ধর্ম নিয়ে নেই ভেদাভেদ, সত্য ন্যায়ে রাখছে সম্মান। পাঠক তবু পড়ছে না ভাই, তাই তো কবি হতাশ হয়ে কাব্য রেখে ঘুরছে পথে প্রেমিক খুঁজে শুয়ে শুয়ে। বাহ! কবি এই সুন্দর একটা পরিসমাপ্তি টেনেছেন যে কেউ যখন কবিতা পড়বেই না, তাহলে কবিতা লিখে শুয়ে শুয়ে ঘুরে ঘুরে আমি প্রেমিক খুঁজি। তিনি শুয়ে শুয়ে প্রেমিক খুঁজছেন। সুন্দর লিখেছেন, ধন্যবাদ কবি কল্যাণ চক্রবর্তী। এবার আমরা অন্য কবিতায় যাব। এবার কবিতা পড়ছি আমার প্রিয় আপা, স্বনামধন্য কবি, একজন প্রবীণ স্কুল শিক্ষিকা। তার মুখখানা দেখলেই প্রাণটা ভরে যায়। কিন্তু দুঃখের বিষয়, কিছুদিন গত হলো তিনি তার পরম ভাজন তার পতিকে হারিয়ে তিনি আগের মতোই সুন্দর মুখখানা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন, কিন্তু বুঝছি তিনি হারিয়েছেন। তার এই হারার বেদনার সাথে আমি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমি আপনাকে খুব শ্রদ্ধা করে ভালোবাসি। তিনি একজন বলিষ্ঠ উন্নত মানের মানুষ। তিনি নারীদের প্রতি বিশেষ সমবেদনা জানিয়ে কবিতা লেখেন এবং তিনি সবসময় তার কবিতায়
দেশ ও মাতৃকাকে নিয়ে লেখেন। এই কবি আজ শোকাহত। তার শোকের সাথে আমার হৃদয়কে সঙ্গবদ্ধ করলাম। আমার পক্ষ থেকে তাকে ঈদ মোবারক। আপা ভালো থাকেন, সুস্থ থাকেন সারাক্ষণ। এবার পড়ব কবি নাসিমা বানু লেখা কবিতার নাম প্রার্থনা। আমরা আগে একটু কবিকে দেখে নেই। কবি নাসিমা বানু। তার কবিতার নাম প্রার্থনা। ভাবি নিরালায় ডাকি সৃষ্টির সেরা মালিক তোমাকে। বর্ণিল জীবন যাপন, বর্ণ ধর্ম বিশ্বাস কুসংস্কার শিক্ষা, মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা চার্চ প্রার্থনালয়, বিশ্বের ঐশ্বর্য সঞ্চয়, জানা না জানা তথ্য সংগ্রহ, বিশাল সমাজের কল্যাণ। আল্লাহ এক, অমুখাপেক্ষী, সমতুল্য কেউ নাই। স্মরণ রবেরে, মানুষের অধিপতির, মানুষের উপাস্যের। কুল লাহাওলা লাহু আহাদ, তিনি আল্লাহ একক। তোমরা যার উপাসনা করো, উপাসনা করি তার না তার। লা আ মাবুদ মা তাবুতুন, এবং তোমরা তার উপাসনা কারী নও, যার উপাসনা আমি করি। ওয়া আনতুম আ বিদুনা মাবুদ, স্রষ্টা নির্দেশিত বাণী, উষার স্রষ্টা তুমি বিশ্বের মালিক। ইন্না ইনসানা লাফি খুসরিন, ইন্না ইনসানা লাফি খুসরিন, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। মাফ করো মালিক, লাকুম দিনুকুম ওয়ালা দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। মানবতার সুর বাজে কানে, শান্তি রচনা ধ্যানের জ্ঞানে, অপেক্ষা লোকের ফাঁক বিনষ্ট করে জয়লাভ। আরবি শব্দ দিয়ে এবং বাংলা শব্দে মিশিয়ে তিনি কবিতাটি রচনা করেছেন। যদিও কবিতার মূল ভাব আল্লাহর কাছে প্রার্থনা এবং তার মনের দুঃখ কষ্ট তাকে জানানো এবং তার কাছে ক্ষমা চাওয়া। এই রমজান মাসে এমন একটা কবিতায়, এমন একটি প্রার্থনায় সবাই করেছেন এবং আল্লাহ তাদেরকে মাফ করবেন। এবং এই মহাপবিত্র মাসে মাফ করাই একটি মাস, যে মাসে শয়তান শৃঙ্খলিত থাকে, দোজকের আগুন নিভে যায়, দোজকের দরজা বন্ধ থাকে এবং আল্লাহ একেবারে মানুষের সান্নিধ্যে নিচের আসমানে নেমে আসেন মানুষকে ভালোবাসা দিতে এবং মানুষকে, তার বান্দাকে তার ইচ্ছা পূরণ করতে। তাই তিনি সবার প্রার্থনা শোনেন। আমি মনে করি নাসিমা বানু করিম তার প্রার্থনা আল্লাহ শুনবেন এবং তার মনোকষ্ট দূর করবেন। তিনি সুখে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইল। সুন্দর কবিতা লিখেছেন, ভালো লাগলো। এবার আমরা অন্য কবিতায় চলে যাব এবং এই কবিতাটা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। তার আগে আমি আবার বলে রাখি, আমার সাথে যারা আছেন সবাইকে আমার ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা।
দেখছি কবি নাসিমা বানু করিম আমার সাথে আছেন। ধন্যবাদ আপা এই গভীর রাত্রে আমার সাথে থাকার জন্যে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন। সাথে আছে সাদিয়া আক্তার নিপা। হ্যাঁ নিপা, ভালো থাকো, তোমাকে ঈদ মুবারক। সম্ভব হলে বাসায় আসবে। হ্যাঁ, ঈদ মুবারক। সৌরভকে আমার শুভেচ্ছা জানিও। তোমরা দুজনেই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য ঈদ মুবারক। সম্ভব হলে বাসায় আসবে। আমার অনুষ্ঠান দেখছো, শুনছো, ভালো লাগলো। তোমাদের প্রতি আমার আন্তরিকতা এবং ভালোবাসা রইল। আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। সাথে আছেন খান আক্তার হোসেন। শুভরাত্রি আক্তার ভাই। কবি, গাঙচিলের প্রাণপুরুষ কবি খান আক্তার হোসেন, তিনি তার মায়ের ছবি দিয়ে পোস্টিং দিয়েছেন। ভালো লাগছে, দীর্ঘদিন যাবৎ তার মায়ের ছবি আমরা দেখছি। যদিও আমারও মা নেই, এমনি মাতৃহীন মানুষ তার মাকে নিয়ে এমনিভাবে যখন নিজেকে প্রকাশ করতে চায়, প্রচার করতে চায়, ভালো লাগে। আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল, ভালোবাসা রইল। শুভরাত্রি, ঈদ মুবারক। সাথে আছেন নুরউদ্দিন শেখ, বন্ধুবর, বীর মুক্তিযোদ্ধা, কবি নুরউদ্দিন শেখ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মুবারক। আবারও জানিয়ে রাখি, আগামীকাল 14ই মে। এই 14ই মে যেমন ঈদের দিন, ঈদের খুশি, আগামীকাল এই 14ই মে আমারও সার্টিফিকেট জন্মদিন। সার্টিফিকেট হিসেবে আমার জন্মদিন 14ই মে, কিন্তু আমার আসল জন্মদিন মূলত 2রা কার্তিক 1952 সাল। যাই হোক, সার্টিফিকেটটাই এখন পরিগণিত হয় সেইভাবে। আগামীকাল 14ই মে আমার জন্মদিন এবং ঈদের দিন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং আমার ব্যক্তিগত জীবনের প্রাণ ঢালা অভিনন্দন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবার আমি শেষের কবিতাটি পড়ব। আজকে সবগুলো কবিতার উপরে বিস্তারিত আলোচনা যাব না, কারণ ঈদের রাত, অনেকেই আনন্দে আছেন, যার যার নিজের কাজকর্মে আছেন, বিশ্রামে আছেন। আমিও বিশ্রামে যাব, তাই আলোচনা সংক্ষিপ্ত করব। আলোচনা হলো এইটুকুনি, আমি যে কথাটি আগেও বলেছি, এখনও বলি, আমার ইনবক্সে কবিতা পাঠাবেন, তাহলে আমি আমার এই সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠান থেকে পড়ার সুযোগ পাব। কারণ ইনবক্সে কবিতা না দিলে আমি বুঝবো না যে আপনি আমাকে পড়ার জন্য এটি দিয়েছেন। সে কারণে আমাকে কবিতা পাঠাতে হবে। অজস্র কবিতা ফেসবুকে আছে, অজস্র কবিতা আমার ওয়ালে আছে, কিন্তু সেই কবিতা কখনই আমি এখানে পড়ার জন্য নেব না যতক্ষণ পর্যন্ত আমার ইনবক্সে না আসবে। কারণ আমাকে পড়ার জন্য আপনাকে কবিতাটা পাঠাতে হবে, এটা আমি যখন বুঝবো তখনই আমি তার কবিতাটা পড়ব। তা না হলে কবির কবিতা ওয়াল থেকে নিয়ে পড়লে তিনি ভাবতে পারেন যে তার কবিতা আমার পড়ার ক্ষমতা কে দিল। এরকম অনেক প্রশ্ন আসতে পারে, তাই আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না। বন্ধু কবিগণ, আবারও বলছি, আপনারা যারা আমার সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভে কবিতা শুনতে চান, অনুগ্রহ করে আমার সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানের জন্যে আমার ইনবক্সে কবিতা পাঠাবেন। আমি পর্যায়ক্রমে সেগুলো পড়ব এবং পড়ে যাব। যেমন আজকেও পড়লাম অনেকের কবিতা, যে কবিতাগুলো অনেক আগে আমার ইনবক্সে দেওয়া আছে,
সেখান থেকে আমি আজকে ঈদ অনুষ্ঠানে পড়লাম এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদেরকে অভিনন্দন জানলাম। তাদের কবিতা পড়ে তাদেরকে আমি বিশ্বে এই ঈদের শুভেচ্ছা দিয়ে পরিচিতি আনলাম। আমার সুপ্রভাত কবিতার ভালোবাসা লাইভ অনুষ্ঠানটি শুধু কবিতাই পড়ি না, আমি আলোচনা করি কবিতার উপরে বিস্তারিত কথা বলি। আজকে তেমন কিছু বলবো না, তবু একটু বলে রাখি এই যে কবিতা নির্মাণ হচ্ছে এবং আমি লক্ষ্য করছি যারা আমার সাথে এই সুপ্রভাত ভালোবাসা কবিতার সাথে জড়িত হয়ে কবিতা দিয়ে কবিতাগুলো পুনর্নির্মাণ করেছেন, তাদের কবিতা এখন অনেক ভালো হচ্ছে, তাদের লেখা অনেক ভালো হচ্ছে। এবং যারা আমার এই সুপ্রভাত লাইভ কবিতার ভালোবাসা অনুষ্ঠানটি ফলো করছেন, তাদের কবিতাগুলো আমি দেখছি যে আধুনিক মান পাচ্ছে এবং যে সমস্ত শব্দ বর্জন করতে বলেছি সেগুলো বর্জন করছেন এবং যে সমস্ত শব্দ নতুন আকারে আঙ্গিকে প্রমিত ভাষায় আসছে সেগুলো ব্যবহার করছেন। তাই সুপ্রভাত ভালোবাসা কবিতার লাইভ অনুষ্ঠানে এই বিষয়টি আমি বিশেষভাবে জোর দেই যে কবিতার আধুনিকায়ন হোক, কবিতার পরাবাস্তব রূপ পাক, কবিতা বিশ্বের যে বিশ্বমান, সেই বিশ্বমানে কবিতা রচিত হোক, যাতে বাংলাদেশের কবিরা এবং বাংলাদেশের কবিতা সারা বিশ্বে বিস্তার লাভ করতে পারে সুন্দরভাবে এবং খুব ঋদ্ধভাবে। সবাইকে আমার অভিনন্দন। দেখছি মনিজির বেগ আমার সাথে আছেন, পিয়াল রাজ আমার সাথে আছো, ভালো লাগলো তুমি আমার সাথে আছো, আমার আলোচনা শুনছো, কবিতা শুনছো। এবার আমি শেষ কবিতাটি, আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি পড়ব। এই কবিতাটার ভিতর দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি আবারও অনুরোধ করব যে আপনারা আমার সাথে থাকবেন এবং কবিতা পাঠাবেন এবং কবিতা পড়ার সুযোগ দেবেন। আমি কবিতা পড়ার আগে যাদের কবিতা পাঠ করি তাদেরকে আমি 24 ঘন্টা আগে জানিয়ে দেই যে আজকে আপনার কবিতা পাঠ করব, এবং সেইভাবে জানিয়ে দিয়েছি। তারা আমার সাথে সংযুক্ত আছেন, সম্পৃক্ত আছেন। আর আরেকটি কথা বলে রাখি, সবার কবিতাই প্রত্যেক পর্বে পড়া সম্ভব হবে না। অনেক কবির লেখা, অনেক কবির কবিতা আমার ইনবক্সে আছে, পর্যায়ক্রমে আমি পড়ে যাব, তবে কবিতা পাঠাবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। এবার আমি শেষ কবিতাটি পড়ছি। কবিতার নাম ঈদের হাসি। ঈদের হাসি এটি একটি নতুন কবিতা লেখা আমার। এই বর্তমান বাংলাদেশের এবং বিশ্বের এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেই আমি এই কবিতাটি গতকালকে রচনা করেছি এবং আজকে পড়ছি। ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি যে শুধু ভুল ত্রুটি ধরবো আপনাদের তা নয়, কিন্তু আমিও চাই আপনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিন, আমাকে বোঝার সুযোগ দিন, আমাকে সংশোধন হওয়ার সুযোগ দিন। আমি কিন্তু কখনো কারো প্রতি গোস্বা হব না, ক্ষুব্ধ হব না, বিরক্ত হব না, বরং আমি খুশি হব যে আমাকে অমুক কবি বন্ধু আমাকে আমার ভুলটি ধরিয়ে দিয়েছে, আমি কিন্তু খুশি হই। এই জন্যে আপনারাও আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করবেন এবং জানাবেন, কমেন্টস বক্সে জানাবেন বা আমার কমেন্টসে জানাবেন, আমি খুশি হব। এবার আমি কবিতা পড়ছি। কবিতার নাম ঈদের হাসি। আল্লাহ মাঠে ঘাটে দৌড়ে বেড়ায় না, আল্লাহ থাকে কালবে। মানুষ কেবল জোশে মেতে ছুটছে ঘরে, আল্লাহতে যান ঢালতে। কিসের করোনা ভয়, কিসের মৃত্যু ভয়, হায়াতের মালিক আল্লাহ। সেই ভরসায় ঘরমুখো মানুষ রোড রেসে দিচ্ছে পাল্লা। ভয় করে না দিল্লির মরক, অতি মরক সারা দুনিয়ায়। ভুটানেও শুরু মহামারী ঠিক বাংলাদেশের কিনারায়। তাতে কি, বাঙ্গাল মূলক ধর্মভীরু কোভিডকে দেখায় উরু। ছুটছে যেন পদাতিক বাহিনী, ঈদ গরমে সব নাচছে ভুরু। মরি মরি মরব নিজের বাড়িতে গিয়ে, তাতে কার কি যায়। বেসামাল ঈদ ছুটিটা মানুষ
বাড়ি ছোটা সবাই তালকানায়, বেসামাল ঈদ ছোটা মানুষ, বাড়ি ছোটা সবাই তালকানায়। গরমের জ্বালায় পায়ের ডলায় চিড়েচাপটা হচ্ছে হয়। আল্লাহ মসজিদ, মন্দির, গির্জা রক্ষা কবচ, করোনাতে কিসের ভয়? এই দুর্মুখদের কে বোঝাবে আছে ক্ষমতা এমন কার? যতই লাগাম কোষে টানুক, ছুটছে আমজনতা চমৎকার। গাড়ি ভাড়া চড়া দামে কার আগে কে যাবে সড়ক পথে, ফেরিঘাটে ঠেলাঠেলি উঠতে নামতে হুলস্থুল বিপদ ঘটে। আইন কানুনের কিচ্ছু মানামানি নাই, কিসের লকডাউন? বাঁচলে গাজী, মরলে শহীদ, ভয়ে থাক বেদিন টাউন। এমন সব তারানা তাগিদ হায়রে মানুষ ছুটছে। ঈদের খুশি মহা আনন্দ, করোনা ভয় টুটছে। সেসব চিত্র দেখে দেখে আমরা যার ঘরে আছি, লকডাউন বিফলে গেল সেটাই ভেবে থামে হাঁচি। কোনো ধর্ম পারে নাই থামাতে মৃত্যুর আহাজারি, বিজ্ঞানী নিয়ন্ত্রণ করেছে প্যান্ডামিক মহামারী। বিজ্ঞানী নিয়ন্ত্রণ করেছে প্যান্ডামিক মহামারী। ধন্যবাদ সবাইকে। আমি দেখছি আমার সাথে আছে সোহাগ হাওলাদার মিরপুর থেকে, আরও আছে অনেকে। ধন্যবাদ সোহাগ। আরও দেখছি অনেকে আছেন, সবাইকে আমার নিবিড়, আরও আছেন অনেকে, সবাইকে আমার ঈদ মোবারক। অনুষ্ঠান দেখার জন্যে আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের সবার ভালো লাগবে। ঈদের এই শুভ দিনে, রমজানের শেষ রাতে সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদ, শুভরাত্রি। আজকের মতো এখানেই বিদায়।